আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। তো গতদিন আমরা পড়ছিলাম ভরবেগ কাকে বলে এবং ভরবেগের সংরক্ষণ সূত্র। আজকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতির সাথে শক্তির সংরক্ষণ নীতির সম্পর্ক নিয়ে কথা বলব। তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জানি m1 u1 plus m2 u2 equal m1 v1 plus m2 v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র। এরপরে আমরা জানি শক্তি কখনো ধ্বংস বা সৃষ্টি হয় না, শুধুমাত্র রূপ পরিবর্তন করে। এটাকে শক্তির সংরক্ষণের সূত্র বলা হয় বা শক্তির নিত্যতার সূত্র বলা হয়। অর্থাৎ কোনো একটা বস্তুতে মোট শক্তির পরিমাণ সবসময় সমান থাকে, শুধুমাত্র শক্তি তার রূপ পরিবর্তন করে। তো যেহেতু আমরা গতদিন বলেছি দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে, তার মানে হচ্ছে বস্তু দুটির শক্তির পরিবর্তন হবে। কারো বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হবে অথবা গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে। শক্তি শুধুমাত্র রূপ পরিবর্তন করবে। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শক্তির পরিমাণ টিকে থাকবে। সংঘর্ষের আগে এবং পরে মোট শক্তির পরিমাণ টিকে থাকবে। আমরা গতদিন দেখছিলাম এ একটা বস্তু এবং বি আরেকটি বস্তু ভিন্ন বেগে চলছিল, একসময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলো এবং আমরা বলছিলাম যে এ বস্তুর ভর m1 এবং আদিবেগ ছিল u1, বি বস্তুর ভর হলো m2 এবং আদিবেগ ছিল u2। সংঘর্ষের পরে বস্তু দুটির বেগ হলো যথাক্রমে v1 এবং v2। এখন শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী যেহেতু শক্তির শুধু রূপ পরিবর্তন করে, মোট শক্তির কোনো পরিবর্তন হয় না, সুতরাং সংঘর্ষের আগে আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে বস্তু দুটির মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে বস্তু দুটির মোট গতিশক্তি সমান হবে। তো গতিশক্তির সমীকরণ থেকে আমরা জানি গতিশক্তি সমান হার গুণন ভর গুণন বেগ স্কয়ার, বেগের পর। সুতরাং সংঘর্ষের আগে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর গতিশক্তি সমান হাফ m1 u1 স্কয়ার এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি সমান হাফ m2 u2 স্কয়ার। এবং সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি সমান গতিশক্তি হবে হাফ m1 v1 স্কয়ার এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি হবে হাফ m2 v2 স্কয়ার। এখন শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা লিখতে পারি শক্তির সংরক্ষণশীলতা অনুসারে
m1 u1 square plus half m2 u2 square equal half m1 v1 square plus half m2 v2 square। এখন আমরা ভরবেগের সংরক্ষণের সূত্র এবং এই শক্তির সংরক্ষণের সূত্র দুটির মধ্যে সম্পর্ক বের করতে পারবো, দুটিকে সম্পর্কযুক্ত করতে পারবো। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাওয়া গেল এই সমীকরণ এবং শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাওয়া গেল এই সমীকরণ। আমরা এটাকে নতুন করে লিখি এখানে, তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো আমরা এটাকে আমরা বলি, এটা বলি সমীকরণ নম্বর, এটার নাম দিই সমীকরণ নম্বর 1। এটি হচ্ছে সমীকরণ নাম্বার 1 আর এটি হলো সমীকরণ নাম্বার 2। এবার আমরা 1 নম্বর সমীকরণ থেকে একটু আসি। 1 নং সমীকরণ থেকে পাই কি হলো 1 নম্বর সমীকরণে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2 বা সুতরাং m1 u1 minus m1 v1 equal m2 v2 minus m2 u। এটাকে আমরা আরেকটা সমীকরণ বলি এবং এটা দেই সমীকরণ নম্বর 3। এটা হচ্ছে সমীকরণ নম্বর 3। আবার 2 নম্বর সমীকরণ হতে পারে। 2 নং সমীকরণ থেকে পাই কি হাফ u1 হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। বা উভয় পক্ষ থেকে হাফ কমন নেই, তাহলে হাফ কমন নিলে হাফ ইন্টু m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। বা m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইকুয়াল m1 v1 স্কয়ার প্লাস m2 v2
v2 স্কয়ার। তো আমরা প্রথম বস্তুটার m1 এবং v1, m1 u1 এবং m1 v1 কে একপাশে নিয়ে আসি। সুতরাং m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার ইকুয়াল m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। তাহলে m1 u1 স্কয়ার এটাকে পাশে নিয়ে আসলাম, এটা হলো হচ্ছে m1 v1 স্কয়ার ইকুয়াল m2 v2 স্কয়ার, এইটা আমরা পাশে নিয়ে গেলাম ওখান করে m2 u2 স্কয়ার। এইটি হচ্ছে আর একটি সমীকরণ এবং এটার নাম হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 4। কি করলাম আমরা? ভরবেগের সংরক্ষণ এর সমীকরণ থেকে, সূত্র থেকে আমরা বের করলাম, আসলাম হচ্ছে এটা সমীকরণ নাম্বার 3। আর শক্তির সংরক্ষণের সূত্র থেকে বের হলো সমীকরণ নাম্বার 4। এখন আমরা এই 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। চতুর্থ সমীকরণকে তৃতীয় সমীকরণ দ্বারা ভাগ করব। এটা আমাদের এখন তো প্রয়োজন নাই, একটু মিশিয়ে দিই, জায়গা দরকার আছে। তাহলে আমরা এখান থেকে লিখি, কি করব? চতুর্থ সমীকরণকে তৃতীয় সমীকরণ দ্বারা ভাগ করব। 4 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে 4 নম্বর সমীকরণ কি ছিল? এটা ছিল হচ্ছে কি হবে? m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার ইকুয়াল m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। সরি এটা হচ্ছে, এটা হবে এটা ভাগ m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল হচ্ছে m2 v2 মাইনাস m2 বা আমরা জানি এটা স্কয়ার মানে দ্বিস্কয়ার সূত্র হয়। এখানে যদি আমরা m1 কমন নেই, m1 কমন নিলে ভিতরে থাকে হচ্ছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর নিচে m1 কমন যদি নেই u1 মাইনাস v1। একইভাবে এই পাশে যদি আমরা m2 কমন নেই তাহলে হচ্ছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার, এবং নিচে হবে m2 কমন নেই হচ্ছে v2 মাইনাস u2 বা এটা হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র। সো m1 ইনটু সরি এটা হবে v1, সরি এটা হবে v1। m1 a স্কয়ার মানে b স্কয়ার সূত্র u1 প্লাস v1 ইনটু u1 মাইনাস v1, এবং নিচে হবে m1 u1 প্লাস u1 মাইনাস v1।
1। একইভাবে পাশে m2 এখানেও সূত্র হয় a স্কয়ার বাই b স্কয়ারের কি হবে v2 প্লাস u2 ইনটু v2 মাইনাস u চাপা দিতে হবে, তাহলে v2 মাইনাস u2 নিচে হবে m2 ইনটু v2 মাইনাস u2। এখন আমরা দেখি যে এইটা কাটা যায়, m1 কাটা যায়, কি থাকে তাহলে এখানে থাকে হচ্ছে বা u1 v1 সরি u1 প্লাস v v1 প্লাস v1 ইকুয়াল এটা কাটা যায় এবং এটা কাটা যায়, এটা হচ্ছে v2 প্লাস u2 অর্থাৎ u2 প্লাস v2 এই কথা u2 প্লাস v2। এখন এখান থেকে আমরা v1 এবং v2 এর মান বের করতে পারব। সুতরাং এই সমীকরণ থেকে সুতরাং v1 ইকুয়াল u2 প্লাস v2 মাইনাস u1। একইভাবে এখান থেকে v2 এর মান বের করতে পারবো আমরা। সুতরাং এটা একটা সমীকরণ, এটা আমরা মার্ক করে রাখি, এইটা একটা সমীকরণ। আর সুতরাং জায়গা সমস্যা হচ্ছে, সুতরাং v2 ইকুয়াল v2 হবে কত u1 প্লাস v1 মাইনাস u2, এই হচ্ছে v2 এর মান। আর এই সমীকরণ থেকে নতুন দুটি সমীকরণ পাওয়া গেল v1 ইকুয়াল u2 এদের পক্ষান্তর করলাম আমরা u2 প্লাস v2 মাইনাস u1, v1 ইকুয়াল u2 প্লাস v2 মাইনাস u1, আবার v2 ইকুয়াল u1 প্লাস v1 মাইনাস u2। বিষয়টা আসলে একটু দীর্ঘ এবং জটিল, আমাদেরকে ধৈর্য সহ দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই সমীকরণ দুটো থেকে v1 এবং v2 এর মান 3 নম্বর সমীকরণে বসাবো। আমরা নাম দিতে পারি, এটা দিতে পারি হচ্ছে সমীকরণ নাম্বার, আমরা এটা দিতে পারি সমীকরণ নাম্বার 5 এটা 6, অথবা আমরা সমীকরণ এটা দিলাম হচ্ছে 5, সমীকরণ নাম্বার 5, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 6। ওকে, তাহলে আমরা এখন এই দুটো সমীকরণ থেকে পর্যায়ক্রমে প্রথমবারে v1 এর মান বসাবো 3 নম্বর সমীকরণে এবং পরবর্তীতে v2 এর মান বসাবো 3 নম্বর, অথবা v2 এবং v1 এর মান ক্রমানুসারে এটাতে বসাবো। তাহলে আমাদের এই সমীকরণগুলোর আপাতত প্রয়োজন নাই, এগুলো আমরা মিশিয়ে দিই, আমরা এগুলো সব মিশিয়ে দিই, যেহেতু আমাদের বোর্ডের জায়গা সমস্যা। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3, এটা আমাদের লাগবে, আর এইটা মিশিয়ে দিই, এটা টোটাল মিশিয়ে দিই। তাহলে সমীকরণটা আমরা পড়ে দিই, আমাদের সুবিধা হবে লিখতে। কি হলো 3 নম্বর সমীকরণ ছিল, লিখবো আমরা কি এখন v2 এর মান 3 নম্বর সমীকরণে বসে। তাহলে v2 এর মান 3 নম্বর সমীকরণে বসে। v2 এর মান 3 নং সমীকরণে বসে। 3 নম্বর সমীকরণ কি ছিল? m1 v1 minus m1 v1 equal m2 v2 minus m2 u2। এইখানে আমরা v2 এর মানটা এখানে বসাবো,
বা এটা আমাদের আর প্রয়োজন নাই, এটা বিষয় কি, এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল, আমরা এখানে v2 এর মানটা বসাবো, m2 ইন্টু v2 এর মান হচ্ছে কত, u1 প্লাস v1 মাইনাস u2, u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস m2 u2 বা m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল, আমরা গুণ করে দেই m2 u1 প্লাস m2 v1 মাইনাস m2 u2 মাইনাস m2 বা m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল m2 u1 প্লাস m2 v1 মাইনাস twice m2 u2। তাহলে আমরা কি করলাম, আমরা করলাম কি, এই এখান থেকে এই সমীকরণ থেকে v2 এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিলাম। 3 নম্বর সমীকরণে বসালে পাওয়া হলো এটা। আচ্ছা, আমরা এটা আর কাজ আছে, আমরা করবো কি এখন, বা আমরা v1 গুলোকে এক পাশে নিয়ে নেবো, এক পাশে একটা, বাকিগুলোকে সব অন্য পাশে নিয়ে নেবো, বা মাইনাস m1 v1 মাইনাস m2 v1 ইকুয়াল m2 u1 মাইনাস 2m2 u2 মাইনাস m1 u1 বা আমরা যদি মাইনাস m1 কমন নেই, সরি মাইনাস v1 কমন নেই, মাইনাস v1 কমন নেই, তাহলে হবে m1 প্লাস m2। আর এখান থেকে যদি আমরা এখান থেকেও মাইনাস কমন নেওয়া যায়, যদি মাইনাস একটা কমন নেই তাহলে হচ্ছে মাইনাস কমন নেই, যদি আমরা এখান থেকে, তাহলে এটাকে আমরা আগে লিখি, মাইনাস কমন নেই m1 u1, এটা হবে তখন কি, এটা হবে তখন মাইনাস m2 u1 প্লাস 2m2 u2 বা v1 ইকুয়াল, আমরা মূলত v1 এর মান বের করব, v1 এর মানটা আমরা বের করছি, v1 ইকুয়াল এই মাইনাস এ মাইনাস চলে গেল, আমরা এখান থেকে এই দুটো থেকে u1 কমন নিতে পারি, এই মাইনাস এ মাইনাস চলে গেল, তাহলে এটা হবে এই দুটো থেকে নিচে আগে আসবে, এটা m1 প্লাস m2, আর আমরা যদি এই দুটো থেকে u1 কমন নিই, দেন m1 প্লাস m1 মাইনাস হবে m1 মাইনাস m2 ইনটু u1, আমরা এই দুটো থেকে u1 কমন নিচ্ছি, আর এটা ঠিকই থাকবে, প্লাস 2 m2 এই যে একটা নতুন সমীকরণ পাওয়া গেল। আমরা এটা দেখবো, এটা আমাদের বইয়ে আছে, সমীকরণটা আমাদের বইয়ে আছে। তাহলে v1 ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 বাই m1 প্লাস m2। এটা দেখবো, এটা আমাদের বইয়ে আছে। আমরা একটু যদি আমাদের বইটা দেখি, দেখবো যে আমাদের বইয়ের সমীকরণটা আছে পৃষ্ঠা নম্বর 72। আমাদের বইয়ে 72 পৃষ্ঠায় এই সমীকরণটা দেওয়া আছে এবং বলেছে যে শক্তি সংরক্ষণশীলতার সূত্র এবং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এ দুটো মিলে, এ দুটো সম্পর্ক করলে সংঘর্ষের পরে প্রথম ও দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করা যায়। এবং 72 পৃষ্ঠায় সে সমীকরণটা দেওয়া আছে, নিচের দিকে দেখবে তোমরা
দেওয়া আছে প্রথম বস্তুর শেষ বেগ v1 হবে এটা, এবং একইভাবে আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে পারব। তো আমরা এটা সুতরাং v1 ইকুয়াল এটা। তো এটি হচ্ছে v1 এর মান, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ কত হবে সেটি হচ্ছে এটা, v1 ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ইন্টু ভাগ m1 প্লাস m2। এটা কিন্তু আমাদের বইয়ে আছে, তো এটা সমাধানটা আসলে আমাদের বইয়ে নেই, এটা আমরা বের করব। তাহলে এবার আমরা করব কি, যেহেতু v1 প্রথম বস্তুর শেষ বেগ সংঘর্ষের পরে বেগ বের করলাম, এবার আমরা সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, অর্থাৎ v2 এর মান কত হবে সেটা বের করব। আমরা কি করব, 3 নম্বর সমীকরণে v1 এর মান বসাবো। জাস্ট এইটা শুধু কি করব, এটা আমাদের আর প্রয়োজন নাই, পেয়ে গেলাম, এটা আমাদের বের হলো। জাস্ট v1 এর মানটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। জাস্ট এইটা চেঞ্জ, v1 এর মান 3 নম্বর সমীকরণে বসাবো। এটা আমাদের লাগবে, পরে লিখবো আমরা এটা। আর v1 এর মান বসাবো, সো এটা হবে 3 নম্বর সমীকরণ, বা m1 u1 মাইনাস m1 v1 এর মানটা বসাবো এখান থেকে, v1 এর মানটা কত এখানে u2 প্লাস v2 মাইনাস u1, u2 প্লাস v2 মাইনাস u1 ইকুয়াল m2 v2 মাইনাস m2 u বা m1 u1 আমরা গুণ করে দিচ্ছি, m1 u2 প্লাস মাইনাস m1 v2 প্লাস m1 u1 ইকুয়াল, তাহলে মাইনাস m1 u2 মাইনাস m1 v2 প্লাস m1 u1, এখানে হচ্ছে m2 v2 মাইনাস m2 বা, তাহলে এই যে m1 u1 হচ্ছে দুইটা, 2m1 u1 মাইনাস m1 u2 মাইনাস m1 v2 ইকুয়াল m2 v2 মাইনাস m2। তো যেহেতু আমরা v2 এর মান বের করব, সুতরাং আমরা v2 গুলোকে সমীকরণের বাম দিকে নেব, বা শুধুমাত্র v2 গুলো বাম থাকবে, মাইনাস m1 v2 মাইনাস m2 v2 ইকুয়াল মাইনাস m2 u2, এটা বসে যাবে আগে, এটা আমরা নেই, প্লাস m1 u2 মাইনাস 2m1 u1, বা আমরা এখান থেকে যদি এখান থেকে মাইনাস v2 কমন নেই, মাইনাস v2 কমন নিলে হচ্ছে m1 প্লাস m2। একইভাবে আমরা এখান থেকে জাস্ট একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে হচ্ছে মাইনাস, এটাকে আমরা আগে লিখতে পারি পরেও লিখতে পারি, সমস্যা লিখি m2 u2 মাইনাস m1 u2 প্লাস 2m1 u1। আচ্ছা, সুতরাং এখান থেকে আমরা v2 আসলে v2 এর মানটা বের করব, v2 ইকুয়াল উভয় পাশে মাইনাসটা বাদ দিয়ে দিলাম, নিচে হবে কত m1 প্লাস m2। আমরা একটু সাজিয়ে নেব জিনিসটাকে, আমরা এটাকে সাজাবো একটু, এটা হচ্ছে কত, তাহলে আমরা এখানে এই দুটো রাশি থেকে u2 কমন নিই, মাইনাস তো চলে গেল, তাহলে হবে
m2 minus u2 m2 minus m1 m1 আর u2 টা বাইরে কমন নিয়ে দিলাম u2 প্লাস 2 m1 এই হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটির বেগ। এই সমীকরণ দুটি আমরা আগেরটা যেটা দেখলাম এবং এই সমীকরণ দুটি আমাদের বইয়ে আছে। আমাদের বইয়ে সমীকরণ দুটি আছে হচ্ছে আমাদের বইয়ের এই দুটো আছে হচ্ছে 72 পৃষ্ঠের নিচের দিকে আছে। বলছে যে দুটো সমীকরণ ব্যবহার করে খুব সহজেই সংঘর্ষের পরে m1 এবং m2 ভরের বেগ v1 এবং v2 বের করতে পারি। m1 এবং m2 ভরের দুটো বস্তু ছিল, তাদের বেগ v1 এবং v2 বের করতে পারি। এটা হচ্ছে v2, এটা হচ্ছে v2, আমরা এর আগে বের করলাম v1। তো এটা আসলে সমাধানটা আমাদের বইয়ে ছিল না, এটা কীভাবে ছিল না সেটা আমরা বের করার চেষ্টা করলাম। এটা আসলে একটা খুব জটিল একটা প্রসেস, অনেক সময় লাগলো এবং ধৈর্যের বিষয় আছে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণের সূত্র থেকে দুটো মিলিয়ে দুটোকে সম্পর্কযুক্ত করে দুটো সমীকরণ পেলাম। সেটা হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুটির বেগ কত হবে, v1 এবং v2 কত হবে, শেষ বেগ কত হবে। আমরা এটা আমাদের লিখে দেখি, সমীকরণ লিখে দিই। তাহলে সংঘর্ষের পরে আমরা লিখেছি এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ, প্রথম বস্তুর বেগ আগে বের করেছি, সেটা হবে v1 ইকুয়াল, আমরা একটু দেখি, m1 minus m2 m1 minus m2 into u1 plus 2m2 into 2m2 u2 by m1 plus m2। এটা হচ্ছে তো এটা হচ্ছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ, আর এটি হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো আজকে আমরা আলোচনা করলাম মূলত ভরবেগের সংরক্ষণের সূত্র এবং শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে কিভাবে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ কত হবে এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।